নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি দেবযানী। আর আমরা সবাই জানি এবারে গরমের ছুটি আমাদের সকলের কাছেই জমজমাট। অলরেডি ছুটি পড়তে শুরু করে দিয়েছে বা অনলাইন ক্লাস, কিন্তু তারই মাঝে আমরা জানি 10ই মে এবার আসছে ফেলুদার নয়ন রহস্য। সেই সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদার নয়ন রহস্য। শ্রীমান জ্যোতিষ্ক, ওর কাছে কি কোনো টাকা পয়সা আছে? আছে। কত টাকা আছে তুমি বলতে পারবে? 610। সুনীল 3 জনের কাছ থেকে ফোন পেয়েছে। হেজি পেজি নয়, বেশ মালদার লোক। তারা সকলেই নয়নের সঙ্গে কথা বলতে চায়। আই ওয়ান্ট জ্যোতিষ্ক। ও আমার নিজের সন্দুক। তার কম্বিনেশনটা বলে দাও না। ওতে টাকা পয়সা কিছু নেই। कि आपने मुझे यहाँ क्यों बुलाया? I need protection from Tiwari. কিছু বলুন স্যার। গাওয়াঙ্গির যে শারীরিক বল, তার শতাংশে একাংশ আপনার নেই। এই গাওয়াঙ্গি বস্তুটিকে একবার চাক্ষুষ দেখতেই হচ্ছে। নয়ন ইজ ইন গ্রেট ডেঞ্জার। তার যাতে কোনো অনিষ্ট না হয় এটা দেখার ক্ষমতা তোমাদের নেই। এখানে প্রদোষ মিত্রকে প্রয়োজন। আর সেখানে আমরা আবার ফেলুদার পুরো টিমকে পাচ্ছি। আর এই নিয়েই আজকের আমাদের আড্ডা। সেই ম্যাজিক কিভাবে পর্দায় আমাদেরকে অন্যভাবে 8 থেকে 80 সকলের মাঝেই এই ম্যাজিক আমাদেরকে একটা অন্য অনুভূতি দেবে। প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু আমরা জানি আমরা ফেলুদার সঙ্গে আমাদের একটা কোথাও একটা অঘোষিতভাবে শীতকালে দেখা হয় আর কি। ফেলুদার সঙ্গে পর্দায় শীতকালে দেখা হয়, আর এবার সেইটা হচ্ছে গরমের ছুটিতে, অর্থাৎ 10ই মে আসছে নয়ন রহস্য। হ্যাঁ, এখন গরমের ছুটির একটাই সুবিধা হচ্ছে স্প্যানটা অনেক বেশি, ছুটির স্প্যানটা বেশি। শীতকালে আরাম বটে, কিন্তু ছুটির স্প্যানটা কম। তো এখানে আশা করছি, আর সত্যি কথা বলতে কি, বাবার অনেক ছবি মে মাসে রিলিজ করেছে, মানে আগে গরমে রিলিজ করেছে, তখন হয়তো এতটা গরম পড়তো না। তো যাই হোক, তো আশা করছি এটাও মোটামুটি লোকেরা দেখবে। একটা জিনিস ভীষণ, হত্যাপুরীর পরে যে নয়ন রহস্য ভাবনাটা, এটা কি টিমটা সেট হয়ে গেছে বলে, মানে ইন্দ্রনীলের এটা সেকেন্ড ছবি, তিনজনেরই সেকেন্ড ছবি, ইন্দ্রনীল, রানাদা এবং তোপসের আর কি। তো তিনজনেরই সেকেন্ড ছবি, তা তুমি নয়ন রহস্যটাকে বাঁচলে কেন? মানে এটা তো একটা কোনো ভাবনা ছিল সেইভাবে? না, নয়ন রহস্যটা বাছা মানে আমার হত্যাপুরীর পর একটা অন্য কিছু করার ইচ্ছে ছিল আর কি, কিন্তু হত্যাপুরীতে একটি বাচ্চার সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছিল। হত্যাপুরীর গোড়ায় একদিনের একটা কাজ ছিল, ডুংরু বলে একটা চরিত্রে অভিনয় করেছিল আমাদের অভিনব, যে নয়নে করছে। তো তার সঙ্গে কাজ করে আমার প্রচণ্ড ভালো লেগেছিল ওই একদিনেই। মানে ভীষণ ইন্টেলিজেন্ট ছেলে এবং ভীষণ টেকনিক্যালি কনসাস। ওই বয়সে এই ধরনের টেকনিক্যালি, মানে ক্যামেরা প্লেসমেন্ট সব মোটামুটি জানে, কোনোদিনও আগে ক্যামেরা ফেস করেনি। তো কাজেই সেটা আমার কাছে ভীষণ একটা আশ্চর্যের ব্যাপার লেগেছিল। কাজেই তখন আমি ভেবেছিলাম যে যদি এই তিনজনকে, এই ট্রায়োকে, মানে ইন্দ্রনীল, অভিজিৎ, আয়ুষ, এই তিনজনকে যদি লোকেরা কিছুটা অ্যাকসেপ্ট করে, তাহলে আমার মনে হয় চট করে নয়ন রহস্য করে ফেলা উচিত, আবার বেশি বয়স বেড়ে যাওয়ার আগে আর কি। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই ফেলুদা ছবির ক্ষেত্রে একটা বিষয় যেটা হচ্ছে যে ফেলুদা বা যেই হোক না কেন, সবাইকে নিয়ে যখন একটা টিম সেট হয়ে যায়, তখন সেই টিম যা যা ছবি করতে পারবে সেইগুলো পরপর কতটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা, সেটা একটা দেখার থাকে। অভিনব তো বটেই একটা বড় কারণ, আর এই টিমটাকে আরেকটু সেট করা হলো আর কি, এই হচ্ছে ব্যাপার, আরেকটু সলিডিফাই করা হলো সেটার জন্যই। হ্যাঁ, দর্শক তো প্রথমেই মানে আচ্ছা, যখন ইন্দ্রনীল তোমার কাছে, যে তোমার অনেকগুলো ফেলুদার পরে, মানে আমরা তো পেয়েছি সৌমিত্রবাবুকে পেয়েছি, তারপরে পেয়েছি হচ্ছে তোমার সব্যসাচী দা, তারপরে আবির ছিল, এবং তারপরেই আমরা পাচ্ছি হচ্ছে ইন্দ্রনীলকে পাচ্ছি। মানে তুমি যখন ইন্দ্রনীলকে দেখলে বা তুমি যখন প্রথম কাজটা করার পর তুমি কতটা স্যাটিসফাই? দর্শকদের একটা ফিডব্যাক একটা আলাদা
ছিলই আর কি। তোমার কাছে ইন্দ্রনীলের কোন কোন জিনিসগুলো ভীষণভাবে টাচ করলো, যে পরবর্তী ছবিগুলো করার একটা এন্থু? একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে যে বেনু যখন এসেছিল সে ফেলুদা করতে চেয়েছিল, তার স্বপ্নের রোল হচ্ছে ফেলুদা করা, মানে তার মানে একবারে ড্রিম আর কি। তো এটা কিন্তু ইন্দ্রনীলের ক্ষেত্রেও হয়েছে। ইন্দ্রনীলও কিন্তু ফেলুদা করতেই এসেছিল আমার কাছে, সে খুব অনেক আগে ইন্দ্রনীল বোধহয় বলেওছে অনেক আগে। তো কাজেই রোলটা চাপিয়ে দেওয়া হচ্ছে না, তখন সেটা ম্যাচিওর করেনি, তখন ওরও সেই ম্যাচিওরিটিটা আসেনি, কারণ ও প্রায় বছর দশেক আগে প্রথম আমার কাছে এসেছিল, যে তখন ওর বয়স আরও অল্প, এতটা ম্যাচিওরিটি অবশ্যই আসেনি। তো যে কারণে পরে যখন এলো তখন আমার খুব ভালো লেগেছিল ওর সঙ্গে কথা বলে। ওটা যেটা হয় যে আসে হয়তো মিনিট দশেকের জন্য একটু আসছি, কিন্তু তারপরে কথা বলতে বলতে ঘন্টা দেড়েক ঘন্টা দুয়েক হয়ে গেল আর কি, তখন এই জিনিসটা একটা মজার ব্যাপার গিয়ে দাঁড়ায় আর কি। তো কিন্তু আমরা যেটা দুজনেই ভীষণ সতর্ক ছিলাম সেটা হচ্ছে ওর বাংলা নিয়ে সেটা অনেকেই আমাকে বলেছিল যে কারণে ভীষণ একটা তুমুল হয়েছিল, যে একটা ঝড় উঠেছিল যে কেন এরকম নেওয়া হচ্ছে। তো ও ভীষণ সিরিয়াসলি জিনিসটাকে দেখেছিল, এবং আমার একটা মনে আছে যে হত্যাপুরীর শেষ একটা দৃশ্য ছিল যেখানে প্রায় 18-20 মিনিট ওকে একা বকতে হয়েছে আর কি বাংলা, এবং সেও যে খুব খুব মসৃণ বাংলা তা নয়, একটু খটোমটো বাংলা আর কি, সব মিলিয়ে টিলিয়ে। তো সেখানে আমার একটু সংশয় ছিল, কিন্তু আমি দেখলাম যে ও পুরোপুরি মানে মানে করেছে, রপ্ত করেছে পুরো ব্যাপারটা। এবং আমরা তো খুব মানে পরপর নিই না, আমরা একটু ভেঙে 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 নিই, কাজে সেই ব্যাপারে ও খুব সতর্ক ছিল যে কোথা থেকে নেওয়া হচ্ছে, কোথায় শেষ হচ্ছে শটটা। তো আমাকে খুব ইমপ্রেস করেছিল, প্লাস ডাবিংয়ের সময় আমরা দুজনে ভীষণ সতর্ক ছিলাম, এবং এক একটা ডাবিং হচ্ছে ও আমার দিকে তাকিয়ে বলছে ঠিক আছে ফেলুদা হচ্ছে না এরকম একটা ব্যাপার। কাজেই খুব খেটেছিল। আর এই ছবিতে তাই জন্য এই ছবিতে একটা কনফিডেন্স কাজ করেছে আর কি, তিনজনের মধ্যেই আমি বলবো যে তিনজনেই একটু নার্ভাস ছিল প্রথম ছবিতে, সে তো হবেই, কারণ এরকম অদ্ভুত একটা এরকম একটা ট্রায়ও। তো এখন কনফিডেন্সটা পেয়েছে, কিন্তু আবার বেশি কনফিডেন্স ভালো নয়, কাজে আমি সেদিকে একটু সতর্ক থাকছিলাম যে বেশি কনফিডেন্স হলে আবার মুশকিল হয়ে যাবে। তো মাঝে মাঝে একটু ফোড়ন কাটছিলাম যে এটা এরকম করো ওরকম করো। কাজেই আমার মনে হয় ঠিক আছে তিনজনের। আর যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কেমিস্ট্রিটা, তিনজনের কেমিস্ট্রিটা ভীষণ ইম্পর্ট্যান্ট, বন্ডিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর আরেকটা হচ্ছে যে কেউ আগের কোনো অভিনেতাকে নকল করছে না, মানে সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল। কারণ আমি সকলকেই হত্যাপুরীর সময় বলে দিয়েছিলাম যে তোমরা আগে বহুবার সব ছবি দেখেছো ফেলুদার ছবি, আর রিপিট ভিউইং করো না, এবার তোমাদের হাতে স্ক্রিপ্ট এসে গেছে, স্ক্রিপ্টটা ফলো করো, এটাই হচ্ছে ব্যাপার। কথা যে আর রিপিট যে ব্যাপারটা করো না, প্রত্যেকেই তার মতন করে ফেলুদাকে প্রেজেন্ট করেছে, তার মতন করে, তার ম্যানারিজম বা তার তার সাবলীলভাবে সে ফেলুদাকে প্রেজেন্ট করেছে। সেখানে তপসি, সেখানে ফেলুদা রয়েছে, সেখানে লালমোহন বাবু রয়েছেন, সব কিছু। তো এই সবাইকার মধ্যে থেকে তোমার ফেভারিট কিছু রয়েছে কোনো ক্যারেক্টারের? না দেখো, মানে ফেলুদা মানেই নানা রকমের রং বেরঙের চরিত্র, এবং সেখানে দেখো মানে খুব আমরা সেইভাবে খুব ভাবনা চিন্তা করে খুব ভেবে খুব ক্যালকুলেট করে কাস্টিংটা করি যাতে অন্যরাও ইকুয়ালি কালারফুল হয়, মানে ভিলেনরা ইন্টারেস্টিং হয়। এবং হত্যাপুরীতে তো একজন ভিলেন নয়, কাজে সব মিলিয়ে টিলিয়ে এবং বলবো তোমার এই যে ওই কাস্টিং এর সঙ্গে সঙ্গে আদার্স যারা অ্যাক্টিং করেছে তারাও কিন্তু ইকুয়ালি ব্যাপারটাকে প্রেজেন্ট করেছে সুন্দর করে। যেমন আমার তো মনে হয় সেটাই হওয়া উচিত, তা নাহলে খুব মুশকিল। আর এটা হয় কি, তোমার যদি মানে কোঅ্যাক্টার বা অন্যরাও যদি যারা অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তারা যদি পাওয়ারফুল হয়, তাহলে তিনজনে আমাদের এই 3 মাস্কেটিয়ার্স কিন্তু আরও অ্যালার্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, তার অনেকটা বেশি দিতে পারছে আর কি। তার কারণ একটা তো আছে, তো একটা অদ্ভুত একটা হেলদি একটা মানে আছে আর কি, মানে যেটাকে আমি বলবো রাইভেলরির মতো বলবো আর কি, সেটা আছে। সময়ের সঙ্গে সঙ্গে কি লালমোহনবাবুর গাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমরা অ্যাম্বাসাডার থেকে আস্তে আস্তে অন্য গাড়িতে পরিণত হচ্ছে, এটা কি সময়ের সঙ্গে সঙ্গে? এটা অবশ্যই, কারণ এখন তো অ্যাম্বাসেডার দেখা যায় না রাস্তাঘাটে, তো দেখা গেলেও আমরা খুব লাফিয়ে উঠি আর কি, যে ওই যে একটা দেখা গেছে ভালো অবস্থায়। তো না, আমরা যেটা করছি যে
মানে ফেলুদার যে সময় তোলা হচ্ছে ফেলুদার ছবিটা সে সময়কারই গল্প, এবং সেটাই ভাবে করছি। কারণ বাবা যে সময় ফেলুদা লিখেছিলেন সে সময়কার যদি করা যায় তাহলে ছবির বাজেট হু হু করে বেড়ে যায়, কারণ সমস্ত জায়গা পাল্টে গেছে, সমস্ত শহর পাল্টে গেছে, কাজেই খুব মুশকিল। কাজে আমাদের ওইভাবে ওটা খুব ভাবনা চিন্তা করে, আর প্লাস মোবাইল টোবাইল দিতে হয়েছে, কারণ এখনকার প্রজন্ম তো ওইভাবে আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট। অ্যাকচুয়ালি ফেলুদা মানেই তো আমরা সবাই জানি যে বাচ্চা নয়, মানে 8 থেকে 80, মানে একটু বই পড়তে শিখেছে সে সে মানে ফেলুদা, এবং পারিবারিক সূত্রে ফেলুদাটা হাতে চলে আসে, পারিবারিক সূত্রে। কিন্তু বই পড়াটা কমে গেছে। সেক্ষেত্রে ছবিটা, ওই যে ছবি আসছে, ছবিটা দেখে এখন তো উল্টো হয়ে গেছে, ছবিটা দেখে সে আবার ফেলুদাতে ইন্টারেস্টেড হচ্ছে। আমাদের সেটাই উদ্দেশ্য, যে যে এখন মুশকিল হচ্ছে যে বাঙালি পরিবারেও যদি ফেলুদা পড়ে তাহলে ইংলিশ ট্রান্সলেশনে পড়ে কেন, সেটা তো হওয়া উচিত না। সেটা একটু বাবা মার দিকে একটু সতর্ক থাকতে হবে তাদের। বাঙালির ছেলে ফেলুদা পড়বে বাংলায়, একদম বাংলা, কারণ তার যে আমি ইংরেজিটা অত্যন্ত ভালো, ট্রান্সলেশন ভীষণ ভালো, কিন্তু বাংলার তো কোনো মার নেই ওই দিক থেকে, এবং ওর যা লেখা এবং যা ফ্লেভার, লেখার যা ফ্লেভার, তো সেটাই আমরা বাংলাটা ভালো শেখা যায়। হ্যাঁ, বাংলা ভালো শেখা যায় এবং অনেক কিছু শেখা যায়, শুধু বাংলা শেখা যায়, মানে প্রচুর ইনফরমেশন রয়েছে ফেলুদার সব গল্পেই, যেগুলো আমরা আগে হয়তো জানতামই না। তো সেগুলো এখন সেইটা আমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট, যে ছবিটা দেখে যদি ছবিটা পছন্দ হয়, যদি গল্পটা এক্সাইটিং লাগে, তাহলে গল্পটাতে আবার ফিরে যাওয়া উচিত বলে আমার মনে হয়। সেটা যদি হয় তাহলে আমরা একদম পুরোপুরি সাকসেসফুল। কারণ আমি একটা রেট্রো ফিলেও বিশ্বাস করি, কারণ এখন কিন্তু সব রেট্রো জিনিস ফিরে আসছে, আবার নতুন করে সব ফিরে আসছে, এবং সেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, যে একটা, আর উনি এমন একটা সাংঘাতিক বেঞ্চমার্ক তৈরি করে গেছেন, সোনার কেল্লা, জয়বাব ফেলা, সেটা রিচ করা তো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু মানে যতটা পারা যায় একটু ক্লাসিক্যাল ফরম্যাটে। কারণ ফেলুদা যদি তুমি ভীষণ একটা ধুম ধারাক্কা মানে ওই সব দিয়ে ফ্ল্যাশি করো, তাহলে ফেলুদার ওই ফ্লেভারটা থাকছে না। কাজে ওইটা আমাকে মেনটেন করতে হয়, যে খুব বেশি যাতে ফ্ল্যাশে, মগজাস্ত্রটা আমরা আস্তে আস্তে এখন মগজাস্ত্রর দিকে যাচ্ছি, খুব বেশি রকমভাবে যাচ্ছি, কারণ এই গল্পটা ভীষণই মগজাস্ত্রর প্রয়োগ রয়েছে। এই গল্প যে খুব অ্যাকশন প্যাকড গল্প তা নয়, প্রচুর চরিত্র আছে, যে কারণে গল্পটার একটা খুব ইন্টারেস্টিং ফ্লেভার এসে যাচ্ছে, মজা এসে যাচ্ছে, আর একটা প্যান ইন্ডিয়ার লুক এসে যাচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। যে এখনকার সময় যেখানে মানে হিন্দিতেও কথা হচ্ছে, ইংরেজিতেও কথা হচ্ছে, বাংলাতে তো হচ্ছেই, এখন সেই, আর যেহেতু দক্ষিণ ভারত সেখানে ইংরেজি চলে আসছে, মাঝে মাঝে মানে নিজেদের মধ্যে মাদ্রাজি কথা হচ্ছে যারা ওখানকার লোক, স্থানীয় লোক, কাজে এই একটা লুক এসছে খুব ইন্টারেস্টিং বলে আমার মনে হয়। ঠিক এই প্যান ইন্ডিয়া বা অনেক কিছু যখন এসে যাচ্ছে ছবিতে, এখন তো ফেলুদা আমরা ওটিটিতেও একটা হচ্ছে দেখতে পাচ্ছি, তোমার সেই ফেলুদা কোনো কেমন লাগছে? আমি সব যে দেখেছি তা নয়, কিন্তু এটা আমি খুব তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি, কিন্তু ফেলুদা হচ্ছে ওটিটিতে, ঠিক আছে, ফাইন, কোনো আমার তাতে আপত্তি নেই, কারণ আমি তো দিয়েছি, কাজেই কারণ আমার আপত্তি থাকার কথাও নয়, কিন্তু বড় পর্দাতে একটা আলাদা মজা আছে, আলাদা মজা আছে ডেফিনেটলি। বড় পর্দার যা ইম্প্যাক্ট, এখন ওটিটিতে তুমি মোবাইলে দেখছো, নানা রকম ফরম্যাটে দেখছো, সেখানে সব সময় যে সেই ইম্প্যাক্টটা হচ্ছে তা কিন্তু নয়। বড় পর্দায় তোমার তো ওইভাবে তো ওই ইম্প্যাক্টটা কিন্তু কোনোভাবেই হচ্ছে না, ওটিটি বা টেলিভিশন যাই বলো। আমি তাই বলছি, সেটাই আমার মনে হয়। ইন্দ্রনীল তো এখন অনেক দিনের জন্য তোমার ফেলুদা রইলো, কিন্তু তুমি টোটাল ফেলুদাটা কেমন লেগেছে তোমার? মানে তোমার দেখা হয়েছে ওইভাবে মন্তব্য করব না জানো, কারণ আমার মনে হয় টোটা আমার খুব প্রিয় পাত্র, কাজে সেইভাবে টোটা আমার সঙ্গে কাজও করেছে, কাজেই তাহলে আমাকে অন্যান্য ফেলুদার সম্বন্ধেও বলতে হয়, কাজেই এটা হচ্ছে ভালো। আমার সবসময় মনে হয় বেশি যাতে স্যাচুরেশন পয়েন্টে না চলে যায়, মানে এটা কিন্তু বেশ স্পেস আউট করে হচ্ছে, যেটা আমার মনে হয় যে খুব ঘন ঘন পর যে হচ্ছে তা কিন্তু নয়, মানে একটা হলো, তারপরে কিছুদিন গ্যাপ হলো, আরেকটা হলো, যেমন হত্যাপুরীর পর প্রায় 1.5 বছর পরে এটা এলো, কাজেই আমার মনে হয় স্পেস আউট, হ্যাঁ, স্পেস আউট করে এলে আমার কোনো ওদিকে কোনো ক্ষতি নেই, এবং বিভিন্ন লোকের হাতে যদি বিভিন্নভাবে ফেলুদা আসে তাতেও আমার আপত্তি একটাই, যাতে গল্পটাকে ডিস্টর্ব না করা হয়, কারণ এত ভালো সব গল্প,
মানে সেগুলোর উপর রং চড়ানোর, কারণ যেহেতু বাবা নিজে একজন ফিল্ম মেকার, তার স্ক্রিপ্ট কিন্তু সাংঘাতিক মানে হবে প্রথমত, আর গল্পগুলো ভীষণ ভিজুয়ালি এক্সাইটিং হবে, আর প্রায় রেডিমেড স্ক্রিপ্টের মতো হবে সেদিক থেকে। এখন ছবির জন্য ন্যাচারালি দুটো আলাদা মাধ্যম, তোমাকে তো একটু একটু অদল বদল করতে হয়, কিন্তু বেশি অদল বদল করলে মুশকিল, ফ্লেভারটাই থাকবে না। একদম ফ্লেভারটা থাকবে না। এবং ফেলুর চরিত্রটা যাতে ঠিক থাকে, ফেলুর ম্যানারিজম, ফেলুর যে বাঙালিয়ানা, ফেলুর যে অনেস্টি, ফেলুর যে ইন্টেগ্রিটি, এবং সেইটা, এবং লালমোহনের যে ইনোসেন্সের ব্যাপারটা, এবং সেটা ভীষণ ইম্পর্টেন্ট। লালমোহন কিন্তু ভার নয়, লালমোহন কিন্তু মানে অদ্ভুত একটা মানে অবাক দর্শক আর কি, এইরকম একটা ব্যাপার। আর যদিও নানা রকম উদ্ভট গল্প টল্প লেখেন, তো কিন্তু ভীষণ একটা হার্মলেস, ভীষণ গুড হিউম্যান বিইং, এবং একেবারেই ভার নয়। আর তোপসে তো ফেলু বলতে অজ্ঞান, কাজে ওই দিক থেকে আছে। কাজেই এই তিনজন যে চরিত্র, এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রথমত বন্ডিংটা যেটা আমরা আগে বলছিলাম, সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, আর চরিত্রের দিক থেকে অবশ্যই। আমরা প্রথমেই কথা বললাম আমরা পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে, কারণ আবার ফেলুদা আসছে আমাদের শহরে। তার মানে বোঝাই যাচ্ছে এই গরমকে যতই আমরা সেটাতে হাঁসফাঁস করি না কেন, ফেলুদা আসা মানে কিন্তু হলেতে যেতেই হবে। তাই কথা বলছি একদম সরাসরি এবার ফেলুদার সঙ্গে, অর্থাৎ ইন্দ্রনীলের সঙ্গে। প্রথম ফেলুদা একটু কোথাও একটা একটা ফেলুদা করছি এই একটা ফিলিংস ছিল। এখন তো ফেলুদাই সরগর ইন্দ্রনীল, মানে এখন যেটা দাদার সঙ্গেও কথা বলতে গিয়ে হলো, দাদা বললেন যে প্রথমটা আমিও একটু টেনশনে ছিলাম ইন্দ্রনীলের বাংলা, বা ঠিক আছে মানুষ কিভাবে একটা অ্যাকসেপ্ট করবে, কারণ মানুষের ফেলুদা তো আজকে 8 থেকে 80 সবাই আর কি, ফেলুদা মানেই তা আমাদের কাছে একটা অন্য উত্তেজনা থাকে যে হলে তখন যে ছবিই চলুক না কেন, একবার ফেলুদার গল্পটা একবার কিন্তু হলে গিয়ে দেখতে যেতে হবে। তো সেখান থেকে হত্যাপুরীর পরে নয়ন রহস্য, এখন ফেলুদা হিসেবে মানুষের কাছে আলাদা অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে। হ্যাঁ দেখো, আমার মনে হয় যে ফার্স্ট হত্যাপুরীর সময় যে একটা অ্যাংশিয়াসনেস ছিল, এই যে বাংলা নিয়ে কথা বললে, বাংলা নিয়ে কথাটার মধ্যেও কিন্তু এতটা অ্যাংশিয়াসনেস ছিল না আমার, কারণ সেটা তো আমার খাটতে হবে, আমি যতটা হার্ডওয়ার্ক করবো ততটা বেটার হবে সেটা আমি জানি, কিন্তু দর্শক অ্যাকসেপ্ট করবে কিনা সেটার মধ্যে আমার কোনো হাত নেই, না বাবুদের হাত আছে। তো সেইটা নিয়ে আমরা একটু অ্যাংশিয়াস তো ডেফিনেটলি ছিলাম যে এত একটা ইমোশনালি লাভড ক্যারেক্টার, সেখানে একটা নতুন ট্রায়োকে নিয়ে আসা হচ্ছে, সবসময় কাস্টিং নিয়ে প্রশ্ন হবে। আমি শুনেছি বেনুদারও যখন কাস্টিং হয়েছিল সেটা নিয়ে একটা ঝড় উঠেছিল, যে বেনুদাকে নিয়ে যখন ঝড় উঠতে পারে আমাকে নিয়ে কেন উঠতে পারে না। সো সেইটা থ্যাঙ্কফুলি হত্যাপুরী রিলিজ হওয়ার পর যখন আমরা সিনেমায় হলে গিয়ে ভিজিট করলাম, তখন যে অ্যাকচুয়ালি পিওর রেসপন্সটা দেখেছি, সেটা আমাদেরকে খুব এনকারেজ করেছে। আমরা অনেকটা কনফিডেন্স পেয়েছি যে যাক, আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে, সেটা বাবুদারও খুব ভালো লেগেছে। এরপরেই তো ভাবা হলো নেক্সট নয়ন রহস্য। সো নয়ন রহস্যতে ওই ভয়টা একটু কম, আমি এটা তো বলবো না যে দেখো ভয় সবসময় থাকবে, হ্যাঁ যে কোনো চরিত্র মানে প্রথম বল খেলতে হবে, জিরোতে আউট হতে পারো তুমি, ঠিক আছে, ক্রিকেটের মতো ব্যাপার, সেঞ্চুরি মেরে থাকলেও জিরোতে আউট হতে পারো। সো সেই জায়গাটা তো প্রত্যেকটা ছবিতে থাকবে। আমি আজকে নয়ন রহস্য কেন, এখন যদি 5টা ছবি পরেও মনে হবে যে এবারটা ঠিক হলো কি না, সেটা আছে, কিন্তু ওই অ্যাকসেপ্টেন্সের জায়গাটা থেকে একটু আমরা অ্যাশিওর্ড। সো সেইটা ডেফিনেটলি একটা একটু ভালো এবার। ঠিক এইখানে একটা জিনিস, ফেলুদা যেটা বাবুদা কথা বলছিলেন যে তোমার ভালো লাগা নিয়ে উনি কথা বলছিলেন, তুমি বলছিলেন যে এই আজকে এটা ব্যাপারটা ম্যাচিওর করেছে, কিন্তু প্রত্যেকটা নায়কেরই একটা কোথাও মনের বাসনা থাকে, বা অভিনেতার মনের বাসনা থাকে যে আমি ফেলুদা চরিত্রে আমি নিজেকে একবার দেখব। এই বাসনা তোমারও ছিল, সেইটা যখন ফাইনালি একটা স্বপ্ন সফল হচ্ছে, তুমি অনেক চরিত্র করেছো, আগামী দিনে আরও অনেক চরিত্র করবে, কিন্তু এই ধরনের আইকনিক কিছু চরিত্র থাকে যে চরিত্রগুলো আলাদাভাবে নিজেকে তৈরি করতে হয়। জিনিস আছে আমার, কিন্তু এই যে বাসনা ছিল যে সেটা তোমরা হয়তো সবাই জানো যে আমি কিন্তু অ্যাক্সিডেন্টাল অ্যাক্টার। সো আমি কোনো দিন মানে স্কুলে ড্রামাটিক্স করে বা না, সেটাই বলছি, আমি কোনো দিন অ্যাক্টার হতে চাইনি। আমি মডেল হয়ে গেলাম হঠাৎ করে, ওখান থেকে হঠাৎ করে অ্যাক্টার হয়ে গেলাম, ওখান থেকে হঠাৎ করে বাংলা সিনেমা চলে এলাম, এরকমই হয়েছে। ফেলুদার চরিত্রটা আমার খুব ভালো লাগতো, সেরকম সব বাঙালিরই ভালো লাগে, ছেলেরা যখন পড়ে ছোটোবেলায়
আমি যে কোনোদিন ফেলুদা হব সেটা কিন্তু কোনোদিন ভাবিনি আমি, আচ্ছা, এটা না কোনোদিন না, কারণ আমি তো অ্যাক্টারই হতে চাইনি। তো এখন আমি হয়ে গেছি একটা সময়, এরপর আমি বাংলা ছবি করছি। আমি আমার সেকেন্ড বাংলা ছবি করছি, জানালার পর নেক্সট ছবিটা করেছি অংশুমানের ছবি। সেইখানে সৌমিত্র চ্যাটার্জি আমাকে বলেছিলেন যে তুমি কি বাবুর সঙ্গে দেখা করেছো? আমি বললাম কী নিয়ে? তো বললো এই যে এখন মনে হচ্ছে বেনু করবে না, আর তুমি দেখা করতে পারো, তোমাকে মানাবে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইট কেম ইন টু মাই মাইন্ড যে হ্যাঁ আমি তখন অ্যাক্টার, আমি তো ফেলুদা করতে পারি। সৌমিত্রবাবু যখন তোমাকে এই কথাটা বলছেন, এটা কোথাও একটা কনফিডেন্স, একটা আমি তো ওই মুহূর্তেও বলেছিলাম ওনাকে যে আপনি আমাকে ফেলুদাতে মানাবে এটা বলেছেন, মানে আমি অলরেডি আমার ভেতর থেকে আমি ফেলুদা হয়ে গেছি অলরেডি। তারপর দেখা হয়েছিল, বাবুদার সঙ্গে কথা বলেছিলাম। হ্যাঁ। সো যে কোনো কারণে ওই সময় ফেলুদাটা হয়নি, আমি চুজ হইনি ওই সময়। আমি খুব খারাপ লেগেছিল, আপসেট হয়েছিলাম আমি ব্যাপারটা নিয়ে, কারণ এটা নিয়ে না যে আমাকে নিল না, এটা নিয়ে না। আর আবির ফেলুদা হয়েছিল সেবার বাদশাহী আংটিতে, এইটা নিয়েও আমার কোনো প্রবলেম হয়নি যে আবির কেন হয়ে গেছে ফেলুদা। আমার প্রবলেমটা হয়েছিল যে যদি আবির হয়ে গিয়ে থাকে তাহলে মানে এই জেনারেশনের ফেলুদা শেষ, মানে আমার চান্সটা আর হলো না। ঠিক আছে, সেটা দেখো এখন উপরওয়ালাকে বলে ঘুরে ফিরে ইট ওয়াজ ফেট। না, এইখানেই একটা ব্যাপার দেখো, তুমি যেমন কখনো অভিনেতা হতে চাওনি, মানে তোমার কর্মে এমন একটা কাজ হয়েছে যে সেই কাজগুলো তোমাকে আজকে অ্যাক্টর ইন্দ্রনীল তৈরি করেছে, ঠিক সেরমভাবেই ওপরওয়ালার কোথাও একটা ইচ্ছে ছিল যে ফেলুদার এই আইকনিক চরিত্রটাও মানে পরম্পরা হিসেবে সেখানেও তোমার নাম রয়েছে। মানে ইটস এ হিউজ থিং, মানে লর্ডসের সেঞ্চুরি প্লেয়ার্সের মধ্যে নাম সচিন তেন্ডুলকার আছে এরকম, মানে সত্যজিৎ রায় ফেলুদার মধ্যে আমার নাম আছে, মানে আই হ্যাভ অ্যারাইভড, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, সো এইটা তো আমার জন্য লাইফে সবচেয়ে স্পেশাল রোল হয়ে থাকবে। যদিও আমি বেশি কাজ হিন্দিতে করি, আর আমি প্রেফারও করি যে ন্যাশনালি বেশি কাজ যেন করতে পারি, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি আমাকে এই চরিত্রটা যে দিয়েছে, মানে বাবুদা যে আমাকে এই চরিত্রটার জন্য চুজ করেছেন, আই থিঙ্ক আই এম অ্যাবসলিউটলি গ্রেটফুল, অ্যাবসলিউটলি প্রাউড অফ ইট অলসো। সো ফেলুদা হ্যাপেন লাইক দ্যাট। আমি এর আগে কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি ফেলুদা হব, কিন্তু ওই যে একটা জার্ম অফ অ্যান আইডিয়া যেটা সৌমিত্র চ্যাটার্জি দিলেন যে তুমি কথা বলতে পারো, তখন থেকে আমি ভেবেছি আরে আমি তো হতে পারি ফেলুদা। এরপর থেকে মানে ওয়ান ট্র্যাক মাইন্ড যে না ফেলুদা হতেই হবে। হ্যাঁ, বীজটা বপন হয়ে গেছিল। ফেলুদা মানেই তোমার সঙ্গে তোমার একটা টিম কাজ করছে, যে টিম একটা এটা আমাদের আইপিএল টিম ম্যানেজার, ঠিক আছে। সো না, এইবার সবচেয়ে ডিফারেন্ট হলো যে ফেলুদা গরমের ছুটিতে আসছে। আজ অবধি সবসময় ফেলুদা মানে বড়দিন ছুটি উইন্টার্সে আসে, এবার গরমের ছুটিতে আসছে। এই ডিসিশনটা নেওয়ার সময় অনেক কথাবার্তা হয়েছে, আমি বাবুদাকে বলছিলাম কেন হঠাৎ এটা করা হচ্ছে, কিন্তু প্লাস পয়েন্ট ইজ দ্যাট ছুটিটা বড়, বাচ্চাদের জন্য যে প্রাইমারি টার্গেট অডিয়েন্স তো ফেলুদা সবসময় বাচ্চাই, ইয়াঙ্গার জেনারেশন ছিল, যদিও সবাই এনজয় করে ওটা। হ্যাঁ, তো আমার মনে হয় ওই সময়টা খুব কন্ডিউসিভ থাকবে এসে সিনেমা হলে দেখার জন্য ছুটির সময়। তাছাড়া এটার মধ্যে এক মেইন নায়ক আমার মনে হয় এটার হলো নয়ন অ্যান্ড ম্যাজিক। সো ওটা খুব একটা অ্যাট্রাকটিভ জিনিস, যেটা মানে সিনেমা হলে গিয়ে দেখার। ম্যাজিক শোজ আছে, এরপরে একটা বাচ্চা উইথ এ স্পেশাল গিফট যে নাম্বার বলে দেয়, আর নয়ন খুব ভালো অ্যাক্টিং করেছে, মানে অভিনব খুব ভালো অ্যাক্টিং করেছে। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা ফেলুদা নিয়ে আড্ডা মারছি, তা ফেলুদা নিয়ে আড্ডা মারতে গেলে তো আমরা সবাই জানি প্রথমেই পরিচালক সন্দীপ রায়, তার সঙ্গে আমরা আড্ডা মেরেছি, জেনেছি নয়ন রহস্য, কেন তিনি চুজ করেছেন নয়ন রহস্য, এবং তারপরে সেখান থেকে আড্ডা কথা বলতে বলতে আমাদের এসছে ফেলুদা, ইন্দ্রনীলের সঙ্গেও আমরা কথা বললাম। আর এবার এই ফেলুদা যে ট্রায়ো নিয়ে আর কি বারবার কথা উঠছে এবং বলা হচ্ছে যে ফেলুদা মানেই কিন্তু তার সঙ্গে অবশ্যই লালমোহন বাবু এবং তোপসে, এই পুরো টিমটা না হলে কিন্তু ফেলুদা হয়ে উঠতে পারবে না। তাই আমার সঙ্গে রয়েছেন একেবারেই ডান দিকে আমাদের সকলের প্রিয় পরিচালক এবং অভিনেতা অভিজিৎ গুহ। হ্যালো, কেমন আছো সবাই? আর মানে বুঝতেই পাচ্ছেন লালমোহন বাবু, আর আমার বাঁদিকে রয়েছে তোপসে আয়ুষ। হ্যালো, নমস্কার সবাইকে। তার মানে বোঝাই যাচ্ছে এবার আমাদের আড্ডার একটি শেষ পর্ব, কারণ এই দুজন ছাড়া আড্ডাটা শেষ হয় না। তাই প্রথমেই আসছি আয়ুষের কাছে। আয়ুষ, এই কিছু কিছু চরিত্র থাকে যে চরিত্রগুলো বয়সের বিভিন্ন সঙ্গে আর কি, সেই চরিত্রগুলো করতে পারলে ভীষণ একটা আলাদা তৃপ্তি থাকে। সেরকমই বোধহয়
সেরকম একটা তৃপ্তির চরিত্র। একদমই মানে আমার তো এটা করার ইচ্ছে ছিল, মানে তোপসেটা আমার করার নিজে থেকেই ইচ্ছে ছিল, এবং সেটা আমি বুনি আন্টির সাথে আমার যখন কথা হতো তো আমি হোয়াটসঅ্যাপে না নিজের ছবি পাঠাতাম যে দেখো আমি এতটা বড় হয়েছে আফটার যেখানে ভূতের মানে বা যে কোনো একটা চরিত্রে যেন আমাকে ফিট করানো হয় আর কি, মানে সেখানে তোপসে ছাড়া যদি অন্য কোনো চরিত্র থাকে না, আমি তোপসের জন্যই বলতাম একদম particular তোপসের তোপসে? জন্য, মানে সেটা আমার পার্টিকুলার এইটা বলা হচ্ছে বাদশাহী আংটির সময়, কিন্তু তখন যেহেতু আমি অনেকটা ছোট থাকি, মানে আমি ইভেন এইখানে এসে দেখাও করে যাই, কিন্তু তখন আমি অনেকটা ছোট ছিলাম, বাবা আঙ্কেল এটাই একটা ব্যাপার হ্যাঁ। যে একটা বয়সে একদম সেই সময়টুকুই লাগবে। এক্স্যাক্টলি। এবং তারপর যখন হত্যাপুরীর অ্যানাউন্সমেন্ট হয়, বাট কারা করছেন সেটা তখনও রিভিল করা হয় না, তো হঠাৎ যখন দেখি হত্যাপুরী, আমি তো ভাবি যে আমি তো এবার বড় হলাম, এবার যদি ডাকে বা কিছু হয়, হঠাৎ দেখি যে এটা অদ্ভুত কোইন্সিডেন্স যে বুনি আন্টি কল করেন এবং বাবু আঙ্কেল বলেন যে তুমি একদিন এসো, এবং আসার পর যখন এখানে এসে উনি আমার পা থেকে মাথা অবধি দেখে বলেন যে হাইট কত হলো তোমার, আমি বললাম 5'8", বলছে যে বসো, বুঝতেই তো পারছো কী জন্য ডেকেছি, তো আমি বললাম যে না না তুমি মুখে বলো তারপর আমি বসবো, হ্যাঁ হ্যাঁ তুমি তোপসে করছো। তো ওইটার যে স্যাটিসফ্যাকশনটা যে আমি চেয়েছিলাম বাদশাহী আংটির সময়, সেই টাইমে আমার কম বয়সের জন্য হয়ে ওঠেনি, এবং ফাইনালি যখন হত্যাপুরী আসলো এবং সেই টাইমে যখন নতুনভাবে পেয়ার তৈরি করা হচ্ছে, সেই টাইমে যে বাবু আঙ্কেল আমাকে মনে করেছিলেন বা বুনি আন্টি মনে করেছেন যে ওকেই করি, তো এইটা আমার কাছে আলাদাই একটা জিনিস, এটা আমার কাছে লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতো। আর লালমোহন বাবু কি বলবে? কারণ লালমোহন বাবুকে কিন্তু আমরা পরিচালক মানে অভিজিৎ গুহ পোশাকি নাম, এই নামটার সঙ্গে কেউ পরিচিত নয়, সবাই রানাদা বলতেই আমরা ব্যস্ত থাকি, এবং রানাদা মানে রানাদা পরিচালক, কিন্তু তারপরে আমরা হঠাৎ দেখেছি রানাদা এখন অভিনয় করছেন, এবং তারপরে লালমোহন বাবু। হ্যাঁ, এটা একটা বিরাট প্রাপ্তি আমার ক্ষেত্রেও, সত্যি কথা বলতে। আমি কোনোদিনও ভাবিনি যে লালমোহন বাবুর চরিত্রে আমি অভিনয় করব। আমি প্রধানত কোনোদিনও ভাবিনি যে অভিনয়ই করব, সত্যি ভাবিনি। ক্যামেরার পেছনে থাকতেই তোমার বেশি স্বাচ্ছন্দ্য। ক্যামেরার পেছনে থাকতেই আমার বেশি স্বাচ্ছন্দ্য, কিন্তু কালক্রমে বিভিন্ন বন্ধুবান্ধব আমার এই চেহারা, মানে দেখো যখন আস্তে আস্তে চুলটা পড়তে শুরু করলো, ভুঁড়িটা বাড়তে শুরু করলো, বিভিন্ন লোক আমাকে চরিত্র দিতে শুরু করলো, দেখলাম একদিকে ব্যাপারটা গেছে কিন্তু অন্যদিকে দেখছি কিছু কিছু হচ্ছে। তো সেটা যে ফাইনালি একটা ক্লাইম্যাক্স হিসেবে লালমোহন গাঙ্গুলি, সেটা কিন্তু আমি কোনোদিনও ভাবিনি। একটা সময়ের পর থেকে বেশ কিছু আমার শুভানুধ্যায়ী এবং বন্ধু তারা আমাকে বলতে শুরু করলো যে এই তোমাকে বলা হবে, এটা ইয়ার্কি মেরে না সত্যি আমি কিছু জানি না, কিন্তু এটার ঘটনাটা গেল বছর খানেক বাদে হঠাৎ একদিন একটা ফোন পাওয়া গেল, সিদ্ধার্থ সিধু আমাদের যে, সে আমাকে বললো যে এরকম বাবুদা তোমাকে একবার ডেকেছে বাড়িতে। তো 1 বছর ধরে শুনছি, এবার হয়তো সেই দিন এসেছে যে আমাকে বলবেন। আমি যখন ঢুকলাম আমাকে বসে বললো যে তুমি তো জানো আমি তোমায় কেন ডেকেছি। আমি তো অবাক, কারণ হ্যাঁ মানে না মানে এসে করছি, তুমি একটা কাজ করো, তুমি সুদেষ্ণার সঙ্গে এই নিয়ে কথা বলো, মেয়েদের ইনস্টিংক্টটা এই ব্যাপারে খুব ভালো। এইটা কিন্তু বাবুদা তোমাকে দারুণ বলেছে। আমি বললাম যে আমি এটা করে ফেলেছি, এবং সে আমাকে বলেছে যে হ্যাঁ যদি বলে থাকেন বাবুদা তুই করবি না কেন, নিশ্চয়ই কর। এরপরে গেল আরেকটা চ্যাপ্টার এলো, সেই চ্যাপ্টারটা হচ্ছে আবির এবং পরম, বিশেষ করে আবির আমাকে বললো যে তুমি করোই, কোনো অসুবিধা নেই, আমার ধারণা তুমি খুব ভালো করবে। কারণ আমরা যখন একটা সিরিয়াল করতাম, সেই সিরিয়াল করার সময় আমার আরেক সহকারী ছিল, আমরা বলতাম যে আবির ফেলুদা, আমি হচ্ছি লালমোহন, এবং ওই ছেলেটি সে এখন আর কিছুতে নেই, সে এখন অন্য কাজ করে, সে হবে তোপসে, এরকমই একটা কথা চলতো আমাদের। অতএব ও বললো তো তুমি তো ভালোই করবে আমি জানি, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে এসো, কারণ যে যে ধরনের কথা তুমি শুনবে না, তোমার একেবারে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। তো আমি ভেবেছিলাম যে শেষের কয়েকটা মাস রিলিজ করার আগে নয়টা বন্ধ করে দেবো, কিন্তু তারপরে বাবুদার সঙ্গে কথা বলে, বিশেষত তারপরে ইন্দ্রনীল আছে, আয়ুষ আছে, এরাও সকলে আমাকে নানা রকমের ভরসা দিল, এবং অভিনয়টা কিন্তু করলাম ওইটাই ভেবে যে যেভাবে আমাকে বাবুদা করতে বলেছেন যে মডেলে, সেভাবে। আমি দেখলাম যে সত্যজিৎ রায় 2টি ফেলুদা করেছেন, এবং তারপরে সন্দীপ রায় অসংখ্য ফেলুদা করেছেন। সত্যজিৎ রায়ের পরে যদি কারো ফেলুদার ওপরে কোনো দখল থাকে সেটা হচ্ছে সন্দীপ রায়ের। অতএব সে যে পথ দেখাচ্ছে, সে আমার পরিচালক, সে পথেই গেছি, এবং আমার তো মনে হয় যে আমাদের প্রথম যে ছবি হত্যাপুরী, সেটা যথেষ্ট মানুষের ভালো লেগেছে। এখন 100% মানুষের মনে তো ভালো লাগানো সম্ভব নয়, কারণ একটা ছায়া তো রয়েছে, কিন্তু আমার দৃঢ় ধারণা আমাকে আরেকজন নায়ক, বাংলার এক নায়ক, নাম করব না, তিনি বহুদিন আগে বলেছিলেন বাঙালি না তোকে অ্যাকসেপ্ট করতে সময় নেবে, কিন্তু একবার অ্যাকসেপ্ট করলে তোকে ছাড়বে না।
তো আমি সেই আশাতেই রয়েছি, যদি দ্বিতীয়টি হলো, তৃতীয়টি হয়তো হয়ে যাবে আগামী বছরে, এরম শুনছি, মানে আজকেই শুনলাম। এরম করে একদিন নিশ্চয়ই মানুষ বাঙালির মনে জায়গা করে নেব। তোপসের ক্ষেত্রে তোপসে কি বলবে, মানে ব্যাপারটা হচ্ছে যে এই পরপর মানে ফেলুদা সিরিজে না একটা টাইম স্প্যানের মধ্যে সবাইকেই মানে তিনজনেরই চরিত্রের হয়তো মানে বিশেষ করে তোপসের চরিত্রটা একটা টাইম পর্যন্ত তুমি করতে পারবে। তো সেক্ষেত্রে নয়ন রহস্য এবার আর কি, তো কতটা এক্সাইটেড? এক্সাইটেড অনেকটা বেশি এই জন্যে যে দেখো ফেলুদাটা তো মেইনলি একদম বাচ্চাদের জন্য লেখা, তো সেই জায়গা থেকে বাচ্চাদের জন্য আমরা সবসময় শব্দটা বলি, কিন্তু ফেলুদা না পড়তে আমি দেখেছি কিন্তু সবাই সবাই মানে আজও কিন্তু আমরা একটা অন্য কোনো বইয়ের মাঝে ফেলুদা পেলে আচ্ছা একবার একটু দেখে নি, মানে এটা তো ফেলুদা তো 8 থেকে 80 এখন সবারই পছন্দ, কিন্তু আমি যদি স্পেসিফিক করে দিই যে যেহেতু বাচ্চাদের জন্যই শুরু করা, মানে অন্য ছবিটা তারা অত যত না দেখবে এই ছবিটা পার্টিকুলার তারা দেখবেই আর কি। এবার সেই বাচ্চাদের জায়গাটা থেকে নয়ন রহস্যের মধ্যে যে গল্পটা সেটার মধ্যে ম্যাজিক রয়েছে, ফেলুদার নিজস্ব একটা ম্যাজিক রয়েছে, নয়ন রয়েছে, কলকাতা চেন্নাই ঘুরে বিভিন্ন এরকম জায়গা এক্সপ্লোর করা রয়েছে, তো এত সুন্দর সুন্দর এলিমেন্টস রয়েছে এই স্টোরিটার মধ্যে, তো বাচ্চাদের খুব পছন্দ হওয়ার মতনই। মানে আমি নিজেই যখন নয়ন রহস্যের ডাবিংয়ের সময় দেখছিলাম, তো আমি দেখছিলাম যে সিনগুলো দেখতে কত সুন্দর লাগছে, কত মজার মজার লাগছে। সো ওই জায়গাটা থেকে নয়ন রহস্যটা একটু আলাদা, কারণ আমি যদি বলি হত্যাপুরীর টাইমে তো অনেকটা আরও অনেক কিছু বেশি থ্রিল উইল এই সমস্ত ছিল, নয়ন রহস্যের মধ্যেও রয়েছে, কিন্তু নয়ন রহস্যের মধ্যে যে এই জিনিসগুলো রয়েছে একটা স্পেশালি, আমি বারবার বলছি যে নয়নের কথাটা, একটা বাচ্চা যখন থাকে তার সাথে ফেলুদার যে একটা কেমিস্ট্রিটা, এইটা আমরা প্রথমবার দেখতে পাচ্ছি আমাদের এই তিনজনের পেয়ারের মধ্যে, তো এইটা নয়ন রহস্যের মধ্যে নতুন। তো আমার মনে হয় যেভাবে শ্যুট হয়েছে, যেভাবে কাজ হয়েছে এবং আমরা দেখেওছি, আমার তো মনে হচ্ছে দর্শকদের ভালো লাগবে নয়ন রহস্য। হ্যাঁ, দর্শকদের এটা ভালো লাগবে, নয়ন রহস্য আসছে আমাদের গরমের ছুটিতে, সব ঠিক আছে। কিন্তু আমি এটা তোপসের থেকে একটা জিনিস জানতে চাইবো, মানে ছোটোবেলা থেকে ফেলুদা মানে একটু বাংলা পড়তে পারা আর তারপরে আর কিছুদিন বাদে ফেলুদা পড়া এবং ফেলুদা দেখা আমাদের একটা পরম্পরা থেকে হয়, তো সেখানে দাঁড়িয়ে তোমার ফেভারিট ফেলুদা বা ইন্দ্রনীলকে করছি বলে না 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 ইন্দ্রনীলের সঙ্গে অভিনয় করলেও আর কি, তোমার ফেভারিট ফেলুদা বা তোমার ফেভারিট টিমটা কে ছিল বা কারটা বেশি ভালো লাগতো? সে টিম ওয়াইজ আমার অবভিয়াসলি ওই সোনার কেল্লার যে টিম, ওই টিমের কোনো আলাদা জিনিস হতে পারে না, কারণ দেখো আমার মনে হয় যে ফেলুদা গল্প থেকে প্রথমবার যখন সিনেমাতে আসে তখন ওটাই আসে, এবং ওটা না দেখার পর থেকে ওটা একটা চোখে বসে গেছে যে আচ্ছা ফেলুদা মানে ইনি, তোপসে মানে ইনি, জটায়ু মানে ইনি, তো এটা যে মনের মধ্যে বসে গেছে সেইটা থেকে তো আর সরানো যাবে না। কিন্তু হ্যাঁ, এইবার দিনও এগোচ্ছে, তো সবটা তো আমাদেরকে তো এক্স্যাক্ট, ফেলুদার হাতে এখন মোবাইল এসছে, হ্যাঁ ফেলুদার হাতে মোবাইল এসছে, লালমোহন বাবুর আগে গ্রিন কালারের অ্যাম্বাসেডার থেকে এখন গ্রিন কালারের সুইফট হয়ে গেছে। সো কিছু কিছু চেঞ্জেস হয়েছে, কিন্তু এমন তো না যে ওই পুরনো জিনিস যে রয়েছে বইয়ের মধ্যে সেইটা থেকে খুব সরে এসে কোনো কিছু করা হয়েছে, বাট এখনের যুগের সাথে দাঁড়িয়ে যতটা ম্যাচ করিয়ে করা পসিবল সেইটাই রাখা হয়েছে। এবং ফেলুদা তো এইটাতে এরকমও হয়েছে যে আরও অনেক সিগারেট খাওয়া কমিয়েও দিয়েছে আস্তে আস্তে। সো নয়ন রহস্য কোথায় শ্যুট হয়েছিল এবার, মানে তোমরা শ্যুটটা করতে কোথায় গেছিলে? সেটা তো আবার দারুণ মজার জায়গা। হ্যাঁ মানে ওইটা মানে কলকাতা সেকশনটা যদি আমি ধরি এবং চেন্নাইটাও ধরি, দুটো মিলে একটা আলাদা ব্যাপার তৈরি হয়েছে, কারণ কলকাতায় আমরা ঘুরে ঘুরে বিভিন্ন শ্যুট করেছি, চেন্নাইতে গিয়ে মহাবালিপুরামের শ্যুটটা তো আমি ভুলতেই পারবো না। আর এই নয়ন রহস্যের হাত ধরে আমার লাইফের প্রথম ফ্লাইট ছিল, সো আমি ওইটা নিয়ে খুব চাপে ছিলাম। তো বাবু আঙ্কেল, আমার মনে আছে যে আমার যেদিনকে নামি ল্যান্ড করি, তো বাবু আঙ্কেল বললো কি কেমন অভিজ্ঞতা হলো বলো। তো এগুলোই আমার কাছে খুব ছোটো ছোটো মজার ব্যাপার, এবং চেন্নাইতে গিয়ে ঘুরে ঘুরে গরমের মধ্যেও আমরা যেভাবে শ্যুট করেছি, এবং বাবু আঙ্কেল এখনও যেভাবে কাজ করে যাচ্ছেন সেই জায়গায় গিয়ে মনে হয়েছে যে বাবু আঙ্কেল যদি এভাবে এতটা দিতে পারেন এখনও, তো এই গরম হোক বা যাই হয়ে যাক না কেন, যাই পরিস্থিতি হোক, আমাদের তো আরও অনেক বেশি দেওয়া উচিত, কারণ আমি বাবু আঙ্কেলের থেকে অনেক ছোট, তো আমি ওনার এজের কিছুই নই। সো উনি যদি এতটা পারেন আমার তো আরও অনেক বেশি দেওয়া উচিত। বোঝাই যাচ্ছে যে ওরা যখন শ্যুট করেছে তখনও এই গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট করে শুটিংটা করেছে, তাই লালমোহন বাবুর
কি করছেন এবার নয়ন রহস্যে সেই সমস্তকে তো জানতে, এবং ফেলুদা কিভাবে সেই প্রবলেমটা সলভ করছে, যদিও আমরা সবাই জানি যে ফেলুদা দেখতে যাওয়ার আগে বইটা আমরা পড়ে ফেলি, তাও কিন্তু পর্দায় দেখার একটা আলাদা ব্যাপার থাকে, একটা থ্রিল থাকে। সেটা নিয়ে দর্শকদের কি বলবে লালমোহনবাবু? দেখো ফেলুদা তো সবই আমরা পড়েছি, যেটা তুমি বললে এক্ষুনি, কিন্তু তাও দেখতে ভালো লাগে। লালমোহনবাবু স্টাইলে বলো দর্শকদেরকে, তারা কি হলে কবে আসবে, কেন আসবে, এত গরমে স্টাইলে বলো। না না, আমি নিজের স্টাইলেই বলছি একটাই কথা, যে এইবারে 10 তারিখ আসছে মে মাসের, সত্যজিৎ রায়ের জন্মদিন 2রা মে, আমরা জানি 1921 সাল। আর এবারে মানে একই মাসে, ওনার জন্ম মাসে রিলিজ করতে চলেছে। আর এই এত গরম, তার মধ্যে কোথায় আনন্দ পাওয়া যায়? নিজের বাড়িতে, আর না হলে সিনেমা হলে। দুটোতে খুবই ভালো সুন্দর এসি পাওয়া যাবে। বাইরে আর যে কোনো জায়গায় যাও এসি তুমি পাবে না। যাও, দেখো, পুরো ফ্যামিলি নিয়ে গিয়ে দেখো, বন্ধুবান্ধবদের নিয়ে গিয়ে দেখো, একটা চমৎকার অভিজ্ঞতা হবে, এটা আমি প্রমিস করতে পারি। তাই কলকাতার গরমকে উপেক্ষা করে এই যে যখন চেন্নাই গেছে, সেখানেও যখন শুটিং করেছে প্রচণ্ড গরম, তাহলে বোঝাই যাচ্ছে যে মে মাস মানেই আমরা বলি ফেলুদার মাস, আর সেই মাসে তার ছবি আসছে। আর এটা দেখতে কিন্তু অবশ্যই আমাদের সকলকে হলে যেতে হবে। দেখতে থাকুন নিউজ টাইম।